পূর্ণিমা রাত, আকাশে থালার মতো সোনালি রঙের বিশাল বড় চাঁদ উঠেছে। আজকের আকাশ একদম পরিষ্কার। আয়না যখন বাসার সামনে নামলো, সমুদ্র প্যাকেট হাতে তুলে নিয়ে বলে, কাল দেখা হবে। আয়না অকস্মাৎ একটু চমকে। আগামীকাল তাদের দুইজনের আলাদাভাবে গায়ে হলুদের ঘরোয়া আয়োজন হবে দুপুরে। এরপর সন্ধ্যায় মেহেদি উৎসব। ওই সময় সমুদ্রও আসবে। আয়না আগামীকালের অনুষ্ঠানের কথা ভাবতেই একটা ফাঁকা ঢোক গিলল। সমুদ্র তখনও গাড়ির ভেতরে বসেছিল। ওকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে শুধালো, তুমি আজ থেকেই আমার সঙ্গে থাকতে চাচ্ছ নাকি? আয়না তখন অন্য চিন্তায় বিভোর ছিল, শুনেনি ঠিকঠাক। আয়নার মুদ্রার দোষ হলো, কোনো কথা ঠিক মতো না শুনলেও কথা ঠিকই বলে ফেলে। আজও ব্যতিক্রম হলো না। সে বলে ওঠে, হুম। সমুদ্র খানিক হতবুদ্ধি হয়ে পড়ে। এরপর আস্তে করে বলে, মেয়ে তো পুরাই তার ছিঁড়ে দেখছি। তারপর বলল, গাড়িতে উঠে পড়ো তাহলে। মা কিছু জিজ্ঞেস করলে বলে দিবা, বৌমা বিয়ের আগে থেকেই শ্বশুরবাড়ি যেতে চায়। বাপের বাড়ি তার মন বসছে না। আয়না ভরকে গিয়ে সামান্য দূরে সরে এসে বলে, আয়া, মজা করছিলাম আমি, আসি, গুড নাইট। আয়না সঙ্গে সঙ্গে একবার তার দিকে তাকালো। সে গাড়ি টান মেরে চলে গেল। সে বাড়ি ফিরতে আলিয়া বেশ উৎসাহ নিয়ে প্যাকেট কেড়ে নিল। বিয়ের শাড়ি দেখার জন্য সকাল থেকে মনে মনে এক্সাইটেড সে। আয়না সরাসরি বাবার কাছে গেল। বাবা বাসায় থাকলে বাইরে থেকে ফিরে এসে বাবাকে জানায় সে ঠিকঠাক ফিরে এসেছে। আর তার বাবা বাসায় না থাকলে ফোন দিয়ে জানায়। আয়না যখন বাবার সঙ্গে কালকের অনুষ্ঠানে গিয়ে আলাপ করছিল, তখন আলিয়া ফিরে এসে বলল, আপা, দুইটা আউটফিটই দারুণ হয়েছে। আয়না বাবার সঙ্গে কথা বলা বাদ দিয়ে বলে, দুইটা আউটফিট কই পেলি? একটাই তো নিলাম। আলিয়া মাথা ঝাঁকিয়ে না বোধক অর্থ প্রকাশ করে বলে, না, একটা শাড়ি, অন্যটা লেহেঙ্গা। লেহেঙ্গা শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আয়নার ভ্রু কুঁচকে যায়। সে দ্রুত বেগে নিজের রুমের দিকে ছুটে। আলিয়া একবার বাবাকে দেখল, পরক্ষণে বড় আপার যাওয়ার পানে তাকালো। ফাহাদ সাহেব জিজ্ঞেস করল, কি হলো তোমাদের দুই বোনের? আলিয়া উত্তর দিল হাসি মুখে, বাবা, আপার বিয়ের শাড়ি আনপ্যাক করেছি, খুব সুন্দর, ওটা নিয়েই ব্যস্ত আমরা, বলে আপার কাছে যেতে লাগলো। ফাহাদ সাহেবও খুশি হলো। বিয়ের অনুষ্ঠান নিয়ে তার দুই মেয়ে আজকে সকাল থেকেই খুব খুশি। সে গতকাল থেকে ছুটি নিয়েছেন। বাসায় আয়োজনের সব তদারকি করা লাগছে। ভাবলেন শায়লাকে ফোন দেওয়া উচিত একবার। আয়না নিজের বিছানায় ট্রায়াল দেওয়া খয়েরি রঙের লেহেঙ্গাটা দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়। নিজের হাত দিয়ে লেহেঙ্গাটা ছুঁয়েও অবাক লাগছে যে আসলে এটা তার বাসায় কিভাবে সম্ভব। সে তো না করে দিয়েছিল। সেলসম্যান ভুলে দিয়ে দিল নাকি? সঙ্গে সঙ্গে সে শপিং ব্যাগ থেকে ক্যাশ মেমো তুলে নেয়। পেমেন্ট রিসিটে দুইটা আউটফিটের প্রাইজই দেওয়া। লেহেঙ্গাটার দাম 2.5 লাখ টাকা দেখে তার চোখ কপালে। সমুদ্র এত দাম দিয়ে তাকে কিনে দিল শুধুমাত্র তার পছন্দ হয়েছে বলে। আয়না এটা ভাবতেই খুব খুশি লাগলো। মনের মধ্যিখানে কেমন হিমেল হাওয়া বয়ে যায়। চারপাশে রঙিন প্রজাপতি উঠতে লাগে বোধ হয়। আলেয়া তার পাশে এসে দাঁড়ায় এবং বলে, আপা, এই লেহেঙ্গা মেহেদির অনুষ্ঠানে পরো, একদম হানিয়া আমিরকে ঝাঁপিয়ে যাবে। আয়না মৃদু হেসে এরপর বলল, পাগল তুই? আলিয়া কি হলো কে জানে, আপার হাত জড়িয়ে নিয়ে কাঁধে মাথা রেখে বলল, আপা, আমার কান্না পাচ্ছে। তোমার বিয়ে হয়ে গেলে আমরা বাসায় একা কিভাবে থাকবো? শত শত আয়োজন যেন মুহূর্তের মধ্যে বৃথা যায়। এক হাতে নতুন সম্পর্কের আহ্বানের চিহ্ন, অন্য হাতে পুরাতন সম্পর্কের বাঁধন ছেঁড়ার ব্যথা। আয়না আলিয়াকে জড়িয়ে ধরে বলে, আমি তো এখনই যাচ্ছি না, পরে দেখা যাবে। আলিয়া মুখ ফোঁতা করে বলে, তোমাকে যাইতেই দেব না। ভাইয়াকে বলবো উনি যেন এখানে আসেন থাকতে, তোমরা আমাদের সাথে থাকবে। আয়না বেশ শব্দ করে হাসে। আগামীকালের প্রস্তুতি নিয়ে দুই বোন ব্যস্ত হয়ে যায়। সমসাময়িক কালে বাঙালি ইয়ং মেয়েদের মধ্যে পাকিস্তানি ড্রামা, ওদের সাজগোজ বেশ জনপ্রিয়তা পেয়েছে। মেয়েরা পাকিস্তানি জামা, মেকআপ, নায়ক নায়িকার সব কিছুর ফ্যান হয়ে গেছে। আয়না আলিয়া ও ব্যতিক্রম নয়। ওরা মেহেদি অনুষ্ঠানে পাকিস্তানি ড্রামার নায়িকার মতো সাজবে বলে পরিকল্পনা করেছে। ফাহাদ সাহেব বারান্দায় গিয়ে দাঁড়ালেন। আগামীকাল বাসায় ছোট্ট একটা অনুষ্ঠান করবেন। পরশু বড় করে অনুষ্ঠান। আকদের অনুষ্ঠান পরশুদিনের অনুষ্ঠানের আয়োজন নিয়ে বেশ বিচলিত সে। সব ঠিকঠাক হবে তো? একাকী বোধ করতে লাগলেন সে।
আয়নার মা, আয়না যখন 6 গ্রেডে পড়ে তখন মৃত্যুবরণ করে। দুইটা ছোট ছোট বাচ্চা মেয়ে নিয়ে এসে সে বেশ বিপদে পড়ে যান। আলিয়া তখন 3তে পড়তো। এত ছোট বাচ্চা মেয়ে নিয়ে সে যেন সর্বহারা হয়ে পড়েন। গ্রাম থেকে বাবা মা আসলেন বাচ্চা দুটোকে দেখার জন্য। তখন থেকেই আব্বা আম্মা তার বাসায় থেকে আসছেন। তার মা বাবাও আয়না আলিয়াকে চোখে হারায়। বিপত্তিক পুরুষ সে। উঠতি বয়সী টিনেজ মেয়ে দুটোকে নিয়ে আত্মীয় স্বজনরা বেশ পাকা কথা বলতো। তারই আপন ভাই বলেছিল, মেয়ে দুটো বিগড়ে যাবে, মা মরা মেয়ে, নষ্ট, উচ্ছৃঙ্খল হবে। কিন্তু না, তার মেয়ে দুটো বেশ ভদ্র নম্র। বড় হওয়ার পরই যারাই ওদের দেখে সবাই প্রশংসা করে, বলে মেয়ে দুইটা এত মিষ্টি। বাবা হিসেবে তখন দুশ্চিন্তামুক্ত লাগে। পড়ালেখায়ও ভালো দুই বোন। ফাহাদ সাহেব নিজেও মেধাবী ছাত্র ছিলেন। বিসিএস দিয়ে সরকারি কর্মকর্তা হন। এখন বেশ উচ্চ পদে আছেন। ক্ষমতা সম্মান অনেক আছে তার। সম্পদ টাকাও আছে ভালো পরিমাণে। সৎ পথে উপার্জন করেন বিধায় খুব সম্পদ নেই। তবে আপার মিডল ক্লাস যাকে বলে সেরকম লাইফ লিড করছেন। সে শায়লাকে কল লাগালো, সঙ্গে সঙ্গে রিসিভ হলো। ফাহাদ সাহেব বলে, তোমাকে বিশেষভাবে অনুরোধ। ধন্যবাদ। ধন্যবাদ কেন? তুমি না হলে আয়ুর এত ভালো ঘরে বিয়ে দিতে পারতাম কিনা সন্দেহ। এখন নিজেকে খুব দায়মুক্ত লাগছে। আমি মারা গেলেও আর চিন্তা থাকবে না। আমার মেয়ের দায়িত্বে এখন আরেকজন ভাগিদার। আর আয়ুর কাঁধে শক্ত হাত থাকলে আলিয়াকে নিয়ে ভাবতে হবে না। আয়ু ঠিকই ছোট বোনকে আগলে রাখবে। মেঘ, এসব কি ভাবছো? তুমি নাতি নাতনিদের নিয়ে স্কুলে যাবে, বুঝলে? উল্টাপাল্টা ভাবনা বাদ দাও তুমি। তুমি এখনো ইয়ং মানেই ম্যানি আছো। সৃষ্টিকর্তার যা ইচ্ছা। যাই হোক, তোমার কথা অনুযায়ী ওদের দুই বোনকে গতকাল বাইরে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। কালকে থেকে দুইজনই খুব খুশি। কি করছে ওরা এখন? বিয়ের জামা কাপড় নিয়ে কী সব করছে। কী সব বলে কিছুই বুঝি না। গতকাল 2 ঘন্টা ধরে পার্লারে কী জানি করলো। এসব মাথার ওপর দিয়ে যায় আমার। এই জেনারেশনের বাচ্চা কাচ্চাদের বোঝা বড্ড কঠিন। আগামীকাল দাওয়াত থাকলো, সন্ধ্যার মধ্যে আসবে। আয়না যদি কিছু মনে করে, রিয়্যাক্ট করলে? না, করবে না। তাছাড়া তোমার থেকে কিছু সাহায্যও দরকার। আশা লাগবে তোমাকে। আচ্ছা, আসবো। ফাহাদ সাহেব ফোন রাখলেন। ফাহাদ ইসলাম তার সার্টিফিকেটের নাম, কিন্তু মেঘ বলে গুটি কয়েক মানুষ তাকে ডাকে। সমুদ্র সকাল থেকে সামান্য বিরক্ত। সাদা আসমানি মিশেল রঙের পাঞ্জাবি পরে বর সেজে বসে আছে। তাকে ঘিরে আত্মীয়দের এত শোরগোল আর ভালো লাগছে না। সে চাচ্ছে এসব হলুদ সবুজ যা করবে তাড়াতাড়ি করুক। দুপুরে তাকে বেরোতে হবে। বিশেষ মিটিংয়ে ক্লায়েন্টের কোনো রকম মনোরঞ্জনে ঘাটতি থাকলে চতুর্থ প্রজেক্ট হাতছাড়া হয়ে যাবে। কিন্তু তার বাড়ির লোকদের এতে কোনো মাথা ব্যথা নেই। তারা নিজেদের মতো ব্যস্ত। সে বাসার ড্রয়িং রুমে বসে আছে। একটু পর তাকে হলুদ লাগাবে। সে ঘড়ি দেখল, 12টার বেশি বাজে। 2টোর আগেই পৌঁছাতে হবে। মিসেস রোদিলা এসে বলে, মুখটা গোমরা করে রেখেছিস কেন? যা করার জলদি করো। 2টার আগে আমাকে প্লিজ মাফ করে দিও। মিসেস রোদিলা হাসলেন। মা আজকে খুব পরিপাটি করে সবুজ রঙের শাড়ি জড়িয়েছেন গায়ে। তার বাবাকেও সবুজ পাঞ্জাবিতে দেখা গেল। বাবা মা ম্যাচিং জামা পরেছে। নিশ্চয়ই পিওর বুদ্ধি এসব। একটু পর পিওকে দেখা গেল। সে অবশ্য হলুদ রঙের শাড়ি পরেছে। বোনকে দেখে অবাক হলো সে। শাড়ি পরার জন্য ওকে বেশ বড় বড় লাগছে। বিশ্বাসই হচ্ছে না তার ছোট্ট বোন এটা। হলুদের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমুদ্রকে ড্রয়িং রুমের মাঝে বসানো হয়েছে। ফ্লোরিং করে সুন্দর করে বসার ব্যবস্থা। পেছনে গাঁদা ফুল দিয়ে সাজানো স্টেজের মতন করে ডেকোরেশন করা। সামনে এক গাদা খাবার। সবার আগে হলুদ লাগাতে তার মা বাবা আসলো। মিসেস রোদেলা অল্প হলুদ হাতে নিয়ে তার আদরের পুত্রের কপালে হলুদ ছোঁয়ালেন। 2 সেকেন্ডের ব্যবধানে মিসেস রোদেলার চোখ টলমলো করে ওঠে। সে আঁচলে মুখ ঢেকে একটু কাঁদলেন। ইশরাক রহমান বলে ওঠে, ছেলের বিয়ে দিচ্ছ? কাদার কি হলো? ছেলেকে তো আর ঘর জামাই পাঠাচ্ছ না যে তোমাকে রেখে শ্বশুর বাড়ি যাবে। মিসেস রোদিলা কান্না ভেজা গলায় বলে, আবেগ, তুমি ওসব বুঝবে না। তোমার ডাক নামটাই কেবল আবেগ। মনের ভেতরে আসলে তোমার কোনো আবেগই নেই। তুমি একটা নিরাবেগ মানুষ। ইশরাক রহমান বুঝে পেলেন না সে আসলে কি এমন ভুল বলল, কিন্তু স্ত্রীর সঙ্গে তর্কে গেলেন না।
বুদ্ধিমান মানুষ স্ত্রীর সঙ্গে তর্কে যায় না। সে যথেষ্ট বুদ্ধিমান। ইশরাক রহমান ছেলের গালে হলুদ লাগিয়ে দিয়ে সামনে থাকা বাহারি রকমের খাবার থেকে ছেলের সবচেয়ে পছন্দ লাড্ডু সেটা মুখে তুলে দিলেন। ছেলেটা ছোট থেকেই লাড্ডু আর কালোজাম মিষ্টি পছন্দ করে। বাবা যখন লাড্ডু হাতে তুলে তাকে খাইয়ে দিল, সমুদ্র বেশ খানিকটা অবাক নয়নে তাকিয়ে থাকে বাবার দিকে। বাবার তাহলে খেয়াল আছে তার লাড্ডু প্রিয়। তার বাবা সরে আসতে চাইলে সে আলতো করে হাত এগিয়ে বলে, আব্বু। ইশাক রহমান থেমে গিয়ে বলে, কি? সমুদ্র সামনের ট্রে থেকে একটা কালোজাম মিষ্টি তার বাবার মুখে তুলে দিল। মিসেস রোদেলা পিতা পুত্রের এমন সুন্দর মুহূর্ত দেখে খুশিতে আপ্লুত হলো। সে সমুদ্রের কপালে দুটো চুমু খেয়ে বলল, অনেক সুখী হ। সমুদ্র বলে, দোয়া করো। ইশরাক রহমান বলে ওঠে, দোয়া সবসময় করি যেন তোমরা খুশি থাকো। বাবার সঙ্গে সে উঠে দাঁড়িয়ে কোলাকুলি করলো। কতদিন পর সে বাবাকে জড়িয়ে ধরলো তা আর মনে করতে পারল না। ছেলে ও মেয়েরা বড় হওয়ার পর মেয়ে ও ছেলের দুই জাতির ক্ষেত্রে বাবার সাথে সম্পর্ক ভিন্ন রকমের হয়। মেয়েরা বাবাদের সঙ্গে ঝগড়া করে, আবার একটু পর বাবা বাবা বলে ডেকে আবদার করে। বাবারাও মেয়েদের প্রতি বেশি নরম থাকে। কিন্তু ব্রাউন ফ্যামিলিতে ছেলেদের একটা সময় পর বাবার সঙ্গে একটা দূরত্ব চলে আসে। যদি আবার তাদের মধ্যে ইগো রিলেটেড কোনো ঝামেলা থাকে তাহলে কতদিন পর পর কথা বলে নিজেরাই ভুলে যায়। সমুদ্রের বেশ ভালো লাগছে। বাবা মা সরে যাওয়ার পর মিসেস ইভানা আসলেন। তার সঙ্গে ছেলে শ্রাবণও ছিল। ইভানা সমুদ্রের গালে হলুদ লাগিয়ে মোটা হলুদ খামে টাকা গিফট দিয়ে বলে, না করবি না একদম। সমুদ্র উপহার গ্রহণ করে বলে, এটারই তো দরকার। শ্রাবণ বলে ওঠে, ভাইয়া তোমার তো সেই ইনকাম হচ্ছে। সমুদ্র বলে ওঠে, তুইও বিয়ে কর, তোরও ইনকাম হবে তাহলে। শ্রাবণ বলে, আগে তো বিয়ের কথা মুখেই নিতা না, আজ আমাকে বিয়ে দেওয়ার অফার দিচ্ছ। আমি একা কেন ফাঁসবো, সঙ্গে তোকে নিয়েই ফাঁসি। শ্রাবণ হাসতে হাসতে বলে, এইরকম ভাই, এরকমভাবে আমিও ফাঁসতে চাই। ভাই, তোমার কোনো শালি আছে? থাকলে লাইন সেট করে দাও। ইভানা ছেলের কান ধরে টেনে বলে, পড়াশোনা নাই, আবার বিয়ে করবি নুনি। সিজিপিএ দেখেছিস নিজের? এই সিজিপিএ দেখলে মেয়ের বাপ ভুলেও বিয়ে দেবে না। শ্রাবণ বলে ওঠে, আম্মু বিয়ে দাও, বিয়ে দিলে পড়াশোনায় মনোযোগ আসবে। সমুদ্র সহ উপস্থিত সকলে হেসে ফেলে। না হেসে উপায়ও নেই। শ্রাবণ ছেলেটা এত বেশি সারকাজম করতে পারে। বড়রা হলুদ মাখিয়ে দিয়ে ডাইনিংয়ে দুপুরে খেতে যায়। তখন ডাইনিং রুমে কেবল ছোটরা উপস্থিত ছিল। শ্রাবণ, প্রিয় আর তাদের কিছু কাজিন এসে দাঁড়ালো সমুদ্রকে ঘিরে। সমুদ্র ফকিজকে বলে, কি? শ্রাবণ বলে, ভাইয়া বলো তো, চিকেন ফ্রাই করার আগে মুরগি হলুদ মশলা দিয়ে মাখানো হয় কেন? সমুদ্র ভ্রুকুচকে রেখে বলে, আমি কিভাবে জানবো? তার উত্তর শোনার আগে সব কাজিন হলুদ নিয়ে তার উপর হামলে পড়ে। মুখে হাতে পায়ে হলুদ, মাথায় এমন কোনো জায়গায় নাই যেখানে হলুদ মাখায়নি তারা। এত দ্রুত এমন আক্রমণে সমুদ্রের তাল ছুটে যায়। সে ততস্থ হতে পারে না। তাকে হলুদ দিয়ে পুরা মাখামাখি করে ফেলার পর শ্রাবণ জবাব দিল, হলুদ দিয়ে ম্যারিনেট করলে স্বাদ বাড়ে, বুঝলে ভাই? খাওয়ার সময় টেস্ট বেশি লাগে, এজন্য তোমাকে হলুদ দিয়ে ম্যারিনেট করে দিলাম, যেন তোমারও টেস্ট বাড়ে। সমুদ্র শ্রাবণের কাঁধে কিল মেরে বলল, বেয়াদব কোথাকার। এবার শ্রাবণ বলে, ভাইয়া কিছু দাও আমাদের, তোমার বিয়ে বলে কথা, মজা করব না আমরা? আমি কিছু দিতে পারবো না। শ্রাবণ আর প্রিয় একসাথে বলে ওঠে, ভাইয়া আজকে রাতে ব্যাচেলর পার্টি করি ছাদে প্লিজ। সমুদ্র, নো নেভার, এইসব হবে না। প্রিয় খুব নম্র স্বরে বলে ওঠে, ভাইয়া আলিয়াও রাজি, আমরা অনেক এক্সাইটেড। শ্রাবণ প্রশ্ন করে, আলিয়া কে রে? পিউ বলে, কোনো মেয়ের নাম শুনলে ডিটেলস জানা লাগবে। শ্রাবণ বলে, কত বললাম তোর একটা বান্ধবীকে পটাই দে, দিলি না। গার্লফ্রেন্ড থাকলে মোটেও অন্য মেয়েদের পাত্তা দিতাম না। পিউ সমুদ্রকে বলে, ভাবিরও সমস্যা নেই যদি তুমি রাজি থাকো। সমুদ্র বলল, ওরা আগে থেকে প্ল্যান করে রেখেছে, সে রাজি হলো না। কিন্তু তার কাজিন বোন সবগুলো খুব নাটকবাজ, কানের সামনে ঘ্যান ঘ্যান করতেই থাকলো। ওদের এক কথা, ভাইয়া রাজি না হলে আজ ভাইয়াকে শাওয়ার নিতে রুমে যেতেই দেবে না, এভাবেই রাখবে। মিসেস রোদেলা আসলেন একবার। সমুদ্র সঙ্গে সঙ্গে অভিযোগ করে বলে, আম্মু দেখো, ওরা এসব কি করছে আমার সঙ্গে, এখন আবার পার্টি চায়, না হলে ছাড়বে না আমাকে। মিসেস রোদেলা বলে, আমি এইসবে নাই, তোদের যা ইচ্ছা কর।
আমার একমাত্র ছেলের বিয়ে, আমার কোনো কিছুতেই বাধা নেই। সমুদ্রের আম্মুর এমন কথায় ওরা আরও লাই পায়। আসলেই তাই, সমুদ্রকে উঠতে দেয় না। এদিকে এত বেশি হলুদ গায়ে মাখিয়েছে যে পুরো শরীর কুটকুট করছে, এমনকি মুখেও কাঁচা হলুদের স্বাদ পাচ্ছে সে। উপায় না পেয়ে রাজি হয়ে যায় সে। এরপর শাওয়ার করতে যায়। প্রায় দৌড়ে রুমে ঢুকে সমুদ্র। রুমের দরজা ভেতর থেকে লাগিয়ে দেয়। ৩ বার শ্যাম্পু সাবান লাগিয়ে গোসল সেরে সাদা ফরমাল শার্ট পরে বের হয় সে। ৩ বার সাবান মাখার পরও মনে হচ্ছে তার গা হলুদ দিয়ে গন্ধ এখনো যায়নি। মিররে নিজের চেহারা দেখে মনে হলো গালে কপালে এখনো হলদে ভাবটা যায়নি। কি একটা অবস্থা! সে না খেয়েই মিটিংয়ের উদ্দেশ্যে বের হলো। মিটিং শব্দটা দিয়ে আসলে অসভ্যতাকে ঢেকে দিচ্ছে সে। আসলে কিছু বড় পার্টির নেতা বিজনেসম্যানকে নিয়ে একটা ছোটোখাটো বিনোদন আসরের ব্যবহার করেছে। এই পার্টিতে সে ডকুমেন্ট নিয়ে যাচ্ছে, তবে আজকে চতুর্থতম প্রজেক্টের ডিলে সাইন করিয়ে আনবে। পার্টি অবশ্য দুপুর থেকে সারা রাত চলবে, সে সন্ধ্যায় চলে আসবে। সমুদ্র গুলশানের একটা বাসার ভেতরে ঢুকলো। বাসার ভেতরে প্রবেশ করতেই কেমন ঝাঁঝালো তেতো গন্ধ নাকে আসে, বাড়ি খায়। এই গন্ধের সঙ্গে সমুদ্র পরিচিত। পার্টি শুরু হয়ে গেছে। সে এগিয়ে এসে বলে, কেমন আছো রুহুল ভাই? ভালো। খেয়েছেন ঠিকঠাক? রুহুল সাহেব বলে, এত আয়োজন করছো তোমরা? অনেক খেলাম, আমি আর খেতে পারবো না। সমুদ্র বলে, আসল আয়োজন তো বাকিই আছে, রাতের জন্য অপেক্ষা করুন। বিজনেসম্যান ও নেতা সহ ৭-৮ জন মানুষ বসে আছে। সমুদ্র সহ আরও ৩ জন কোম্পানির মালিক এই পার্টির আয়োজক। লাখের বেশি খরচ করেছে সমুদ্র এদের পিছে। সমুদ্র এদের মন রাখার জন্য যেন কাজে কোনো ঝামেলা না করে। ওনারা খুশি থাকলে ২-৩টে প্রজেক্ট ভবিষ্যতে আরও পাবে। ইদানিং প্রায়ই ওনাদের গিফট দেওয়া হচ্ছে। সমুদ্র রুহুল সাহেবের পাশে বসে বলল, সাইনটা এখনই করে ফেলেন। আর একটু দেখি কেমন আয়োজন করেছো তোমরা। আয়োজন পছন্দ না হলে টেনশন করবেন না? উনি ভারী জোরে হাসল। সমুদ্র বিরক্ত হলেও প্রকাশ করলেন না। পরক্ষণে মনে হলো সে তো পাকাপোক্তভাবে ব্যবসায়ী হয়ে যাচ্ছে। মদের নেশার চেয়েও তার কাছে ডিল প্রজেক্ট টাকা বেশি ম্যাটার করে। ওই মুহূর্তে ফ্ল্যাটের ভেতর ৬ জন সুন্দরী নারী প্রবেশ করে। উপস্থিত সবার মুখে হাসি ফুটে উঠেছে ওদেরকে প্রবেশ করতে দেখে। সমুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে রুহুল সাহেবের দিকে তাকায়। রুহুল সাহেব খুব বিশ্রীভাবে হেসে বলে, এখন সিগনেচার দেওয়াই যায়, মেয়েগুলোর রূপ আছে বলাই যায়। সমুদ্র একবার তাকালো। সুশীল ভদ্র সমাজে ওদের ডাকা হয় আইটেম গার্ল, আর বাংলা পরিশুদ্ধ ভাষায় হয়তো নর্তকী বা আরও অন্য কিছু। দুপুরে বেশ জম্পেশ খাওয়া দাওয়া হলো। সমুদ্রও খেলো। খাবেই বা না কেন, কয়েক লাখ টাকা ব্যয় করেছে এসবের পিছনে। বিকেলের দিক থেকে একটা মেয়ে বারবার তাকে অফার দিচ্ছে। সে বুঝতে পারছে এই আড্ডায় সবচেয়ে সুদর্শন সেই বোধহয়। পার্টি তখন বেশ জমজমাট। নেশা কঠিন হতে লাগে। গানের ভলিউম বাড়তে থাকে। তার হাতেও ড্রিঙ্কসের গ্লাস। সমুদ্রের মাথা ব্যথা করতে শুরু করলো। হঠাৎ সে উঠে বারান্দায় যেতে লাগলো। একজন রমণীর সাথে ধাক্কা লেগে শার্টের মদ্যপানীয় এসে এসে লাগে। সে ভীষণ রেগে ওঠে, কটমট করে তাকায়। রমণী বলল, পরিষ্কার করে দেই নিজ হাতে। দিন। রমণী নিজের শাড়ির আঁচল দিয়ে সমুদ্রের শার্টে ঘষা মাজা শুরু করে। ওর কেমন জানি লাগলো। নিঃশ্বাস গরম হতে লাগলো। মেয়েটা আবেদনময়ী লাস্যময়ী হয়ে তার দিকে অগ্রসর হতে থাকে। বেশ খানিকটা নিকটে এসে দাঁড়ায়। চোখে মুখে অন্য কিছু অপবিত্র ইচ্ছা খেলে যাচ্ছে মেয়েটার নজরে। সমুদ্র দাঁড়িয়ে থাকে। মেয়েটার হাত আস্তে আস্তে ওর শার্টের বোতামের আশেপাশে ঘোরাঘুরি করে, তবুও থামায় না সে। তবে যখন একটা শার্টের বোতাম খুলে নেয়, সে এক ঝটকায় মেয়েটার হাত সরিয়ে দিয়ে ধাক্কা দেয় মেয়েটাকে। তাদের দিকে কারো নজর নেই, যে যার মতো ব্যস্ত। সমুদ্র বারান্দায় গিয়ে দাঁড়ালো। ফোনে তখনই নোটিফিকেশন এসে ভিড় জমালো। সে ফোন অন করতেই দেখলো আয়নার ছবি তাকে পাঠানো হয়েছে। আয়নার পরনে কাঁচা হলুদ রঙের শাড়ি, গালে হলুদ লাগানো। একটু আগের ছবি নিশ্চয়ই। সমুদ্রের হলুদ ছোঁয়া শেষ হওয়ার পর কনের হলুদ ছোঁয়া শুরু হয়েছে। দুটো ছবি দেওয়া হয়েছে। সে এক দৃষ্টিতে ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। তখনই পেছন থেকে খুব নরম একটা ছোঁয়া অনুভব করে সে। সঙ্গে সঙ্গে শির দ্বারা দাঁড়িয়ে যায় তার। মেরুদণ্ড অবধি কম্পিত হয়। সে ফোনের ছবিটার দিকে তাকিয়ে
নির্জীব কণ্ঠে বলে ওঠে, একটু আগেই আমার গায়ে হলুদ ছোঁয়ানো হয়েছে। এখন এই শরীরে কেবল আমার স্ত্রীর অধিকার থাকবে। ও ছাড়া আর কেউ আমাকে ভুল করেও ছুঁয়ে দেখুক, আমি তা চাই না। গতানুগতিকভাবে সময় দৌড়াচ্ছিল। সময় আটকে রাখার সুযোগ নেই কারো। সেকেন্ড পেরিয়ে মিনিট এবং মিনিট পেরিয়ে ঘন্টা পার হলো। সন্ধ্যার আগেই নিজের বাসার উদ্দেশ্যে সমুদ্র বের হয়। তার উচিত ছিল আরও 1 ঘন্টা আগে বের হওয়া, কিন্তু সেটা নানান ফাসাদে সম্ভব হয়নি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে অলরেডি 6:30 বাজতে চলেছে। বিকেল থেকেই নাকি মেহেদির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তার ইতিমধ্যেই বেশ ক্লান্ত লাগছে। মনে হচ্ছে একটু ঘুমিয়ে নিতে পারলে বেশ আরাম বোধ করত। আহা, কতদিন ধরে শান্তিমতো ঘুমায় না সে। রোডের সম্মুখে বাঁক নিতে নিতে হতাশা ভরা দীর্ঘশ্বাস ফেলল সে। চোখ হঠাৎ করে জ্বালা পড়া শুরু করে। চোখের সঙ্গে মনের কানেকশন দৃঢ়, যা মন দেখতে চায় তা দু চোখ খুঁজে বেড়ায়। কে জানি বলেছিল কথাটা, সম্ভবত কোনো দার্শনিক হবে বোধহয়। তাহলে কি চোখ জ্বালা পড়ার অর্থ মন পোড়া? সে ভাবল আগামীকাল তার বিয়ে, আর 24 ঘন্টাও বাকি নেই। সে কি পড়বে সব কিছু সামলে সে কি পারবে সব কিছু সামলে উঠতে? কখনো হাঁপিয়ে গেলে বিয়ে করার সিদ্ধান্ত কি তবে ভুল? নতুন করে জীবন গোছাতে গিয়ে কোনো রকমে ভুল করলে এর খেসারত কিভাবে দেবে? নিজের মনের সন্দিহান ভাবনাগুলো কার সাথে শেয়ার করবে? সে নিজেই পরিবারের সবার বড় ফোঁস করে শ্বাস ফেলতেই তার মনে হলো তার এক সময়কার বেস্ট ফ্রেন্ড নীলার সঙ্গে কথা বলা যায়। কিন্তু নীলা নিজে এখন প্রেগনেন্সির লাস্ট মান্থে আছে। তবুও গাড়ি এক সাইডে পার্ক করে নীলাকে কল লাগালো। বাসায় কারো সাথে বলারও পরিবেশ নেই, এত হইচই চলছে। 3বার কল হতেই নীলা ফোন ধরল। সে ও পাশ থেকে এক্সাইটমেন্ট নিয়ে বলল, দোস্ত কংগ্রাচুলেশনস। সরি রে, তুই বিয়েতে অ্যাটেন্ড হতে পারছি না, তবে তোর ভাগ্নি নিয়ে একদম নতুন বইয়ের মুখদর্শন করব। সমুদ্র বেশ নিস্তেজ গলায় বলে, দোস্ত আমি একদম পাজেলড হয়ে আছি রে। কি করলাম, কি করব, কেমনে মানব, কিছুই মাথায় কাজ করছে না। যোগ জেদের বসে বাবা মায়ের জন্য মায়া থেকে কিভাবে যে রাজি হয়ে গেলাম, এখন মনে হচ্ছে ভুল করছি কি না। অপ্রান্ত থেকে নীলা এক প্রকার ঝগড়াটে কণ্ঠে গালি দিয়ে খুব জোরে জোরে ধমক দিয়ে বলে, তোর মাথা ঠিক আছে? রাত পার হলোই তোর বিয়ে, বেয়াদব। এখন এইসব মাথায় আনছিস কেন? সমুদ্র ক্লান্ত সুরে বলে, হুট করে এখন মনে হচ্ছে আমি যদি না পারি। কনফিউজড লাগছে খুব, আগের কথাও মনে পড়ছে খুব। নীলা আরেকটা ভয়ঙ্কর গালি দিয়ে বলে, তোর সমস্যা কী রে? ভালো একটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে, সুখের থাকার কথা চেষ্টা কর। নীলা, দোস্ত তুই আমার পরিস্থিতি বুঝতে পারছিস না। 1 বছরের বেশি হয়ে গেছে, এখনও তুই মুভ অন করিসনি? ছাগল নাকি? বিষয়টি মুভ অন করার সাথে সম্পর্কিত না। অ্যাকচুয়ালি প্রথমে তো আমি বিয়ের জন্যই রাজি ছিলাম না। বাসায় এসব নিয়ে প্রচুর জ্ঞানজাম করতাম। পরে ওদের এঙ্গেজমেন্টের ছবি দেখে এক প্রকার জেদ, প্রচুর ইগো কারণে বিয়েতে রাজি হয়ে যায়। তুই কি বলতে চাস? শাওনের সঙ্গে 2 দিন আগে কথা হলো, ওদের এঙ্গেজমেন্ট ভেঙে গেছে। ভালোই হয়েছে। সমুদ্র ফোঁস করে দম ফেলল। নীলা তাকে বুঝবে না, ঘুরে ফিরে তাকেই দোষারোপ করবে, দরকার হলে গালিগালাজ করবে। সে খট করে মুখের উপর কল কেটে দেয়। সমুদ্র কি করবে? এতদিন ধরে অপেক্ষায় ছিল সে। ওর বিয়ে হলে পরে নিজে বিয়ে করবে, কিন্তু ও কেন হুট করে বিয়ে ভেঙে দিল, তাও তার বিয়ের ঠিক কটা দিন আগে। ওর বিয়ে ভাঙন কি কোনোভাবে তার আকদের সাথে সম্পর্কিত? নানা রকম উদ্ভট চিন্তার সমাপ্তির পর সে সিদ্ধান্ত নিল ওর সাথে একবার কথা বলা দরকার, না হলে সে নিঃশ্বাস নিয়েও শান্তি পাবে না। সে ফোন থেকে সরাসরি নাম্বারে কল লাগায়। 1, 2বার 3বার কল হতে ওপাশ থেকে মেয়েলি সুরে কেউ কথা বলে ওঠে। এই কণ্ঠস্বর সমুদ্রের পরিচিত, অনেক বেশি পরিচিত। সমুদ্র বলে ওঠে, কেমন আছো? একটু পর ওপাশ থেকে কাঙ্ক্ষিত ব্যক্তি ইংরেজিতে বলল, ভালো, কংগ্রাচুলেশনস। সমুদ্র চুপ থেকে একটা দম ফেলে বলল, অস্টিন স্যারের সঙ্গে সম্পর্ক ভাঙলে কেন? মেয়েটা খুব সুন্দর স্পষ্ট উচ্চারণে বলে, হি ইজ নট মাই টাইপ, আমি অন্যরকম কাউকে চাই। সামওয়ান লাইক মি, মেবি কেয়ারিং লাইক ইউ। আমি কেয়ারিং ছিলাম? ইয়েস। স্টিল আমাকেও ছেড়ে দিলে? ইউ নো দ্য রিজন সমুদ্র? না, সেটা মেইন রিজন ছিল না। বাদ দাও। দিলাম। মেয়েটা ফোন কাটতে ধরলো, তার আগে সমুদ্র ধমকে সুরে বলে, আমার কথা শেষ হয়নি।
ভুলেও ফোন কেটে দেবে না। আর কি বলার আছে? সমুদ্র নিজেকে ধাতস্থ করে নেয়। মন যা বলতে চাচ্ছে তা মুখে আসতেই ব্রেন বাধা দিচ্ছে। কিন্তু আজ এ বিষাক্ত লগ্নে বুঝি মনের জোর বেশি ছিল। সে অনেক দিনের চাপা আর্তনাদ পূর্ণ ইচ্ছার কথা বলে দিল। আমার কাছে ফিরে আসতে চাও? আগে সব কিছু ভুলে যেতে কোনো সমস্যা নেই আমার। যা হয়েছে সেটা অতীত। অতীত টেনে আনবো না কখনো। তুমি রাজি থাকলে সব ফেলে অস্ট্রেলিয়া চলে আসবো। ফোনের অপর প্রান্ত থেকে দুদণ্ড নীরবতা রইল। এরপর তাচ্ছিল্যপূর্ণ অট্টহাসির শব্দ কানে আসতেই সমুদ্রের কান গরম হতে লাগলো। মেয়েটা বলে ওঠে, আর ইউ ইনসেন সমুদ্র? তুমি এখনো সেই আগের মতো ট্রিপিক্যাল রয়ে গেছো? তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে এটা ফোন কেটে দিল। সমুদ্র ঠাই ফোন কানে নিয়ে বসে থাকলো। আচমকা তার ফোনে নোটিফিকেশনের শব্দ ভেসে আসে। সে স্কাইপে অন করতে একটা ছবি চোখে পড়ল। তার প্রাক্তন প্রেমিকার অন্য আরেকজনের সঙ্গে বেশ কাছাকাছি থাকা অবস্থায় ব্যক্তিগত একখানা সুন্দর ছবি। সমুদ্রের মাথায় ঠিক মাঝ বরাবর তীব্র পীড়া শুরু হলো। খুব অসহ্যনীয় লাগলো তার কাছে। হুট করে চোখের কোণে এক বিন্দু জল এসে বিনা নিয়ন্ত্রণে উপস্থিত হলো। আর কতভাবে নিয়তি তাকে উপহার দিবে, আর কত ছোট হতে হবে তাকে। ভাগ্য কেন বারবার তার ওপর হাসে। সে ছিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। না, এভাবে চলবে না। তাকে শক্ত হতে হবে, অনেক শক্ত। এত শক্ত মনের হতে হবে যেন কোনো কিছুতেই আর প্রভাবিত না হতে পারে। খুব করে রসায়নের দর্শক আয়ন হতে মন চাচ্ছে। দর্শনায়ক হতে মন চাচ্ছে। কত বিক্রিয়ায় চালাও না কেন, কত তাপমাত্রা বাড়াও, কত চাপ দিবে দাও, তবু আমি কোনো রকমের আবেগীয় কার্যধারায় অংশগ্রহণ করব না। একদম ইমোশনাললেস যন্ত্র হতে হবে। খোদা মনটাকে পাথর বানিয়ে দিলে খুব ক্ষতি হতো। এতদিন বহুবার সে মন থেকে চেয়েছে ওকে ভুলে যেতে, কিন্তু সক্ষম হয়নি। কিন্তু আজ বুঝি সেই মাহেন্দ্রক্ষণ এলো, যেদিন সমুদ্র নিজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলো আর কোনোদিন ওর কথা মাথায় আনবে না। সেট করা ছবিটা দেখবার পর থেকে মাথায় কেমন পাগলা খ্যাপাটে চেপে বসে। তাকে অন্য কারো সাথে জড়াতে হবে। সেও দেখিয়ে দেবে সে ফেলনা না। তারও লাইফে সে অন্য কারো মেয়েকে জড়াতেই পারে। ওর সংসারের চেয়েও সুখের সংসার তার চাই। বাসায় যখন সমুদ্র পৌঁছে তখন 7টার বেশি বাজে। মিসেস রোদেলা মুরব্বী মেহমানদের নিয়ে গল্প আলাপে ব্যস্ত। সমুদ্রকে দেখেই তার কেমন অগোছালো এলোমেলো লাগলো। মা সে তার চোখ দেখেই বোঝে ছেলে মেয়ের কিছু হয়েছে কিনা। সে উৎকণ্ঠা বোধ করতে লাগলেন। সমুদ্র তাকে দেখে এগিয়ে এসে নিজেকে স্বাভাবিক রেখে এমনভাবে কথা বলল যেন একটু আগে কিছুই হয়নি। সে বলল, আম্মু 1 কাপ কড়া লিকারের চা দাও। দুধ চা দিবে, সাথে চিনি 2 চামচ। মিসেস রোদেলা চোখ বড় করে তাকালেন ছেলের দিকে। ছেলের চোখ মুখ দেখে তার মন বলছে নিশ্চয়ই কিছু হয়েছে, কিন্তু কথা বলার ভঙ্গি খুব নর্মাল। আদৌ কি নর্মাল? মিসেস রোদেলা বলে ওঠে, মেহেদির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তুই মাত্র বাসায় এলি, ওখানে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে না? সমুদ্র খুব সুন্দর করে হাসলো। এরপরে বলে ওঠে, মেহেদির আয়োজন যার জন্য চলছে সে উপস্থিত আছে। মেয়েরা সব আছে না ওখানে? আমি পুরুষ মানুষ, আমার অমনি এখানে কাজ নেই। লেট হলেও সমস্যা নেই। এরপর একটু ঝুঁকে মায়ের কাজটায় ছড়িয়ে থাকা ডেকোরেশনের অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দিল। মিসেস রোদেলা সামান্য নড়চড় করলেই এসব জিনিসপত্রের কোণা এসে তার গায়ে বিঁধছিল, কিন্তু গল্পে মশগুল থাকায় ওগুলো সরাননি আর। তার ছেলে এত কিছু দেখে কখন? 2 মিনিটও হয়নি এখানটায় এসে দাঁড়িয়েছে, তাতেই চোখ পড়ল সে মায়ের বসতে অসুবিধা হচ্ছে। মিসেস রোদেলা না পারতে এখানটায় বসছে। সব গেস্টরা বসে আছে। সে বরের মা হয়ে অন্য কোথাও থাকলে ব্যাপারটা ভালো দেখায় না। বসার আর অতিরিক্ত জায়গাও ফাঁকা ছিল না। সমুদ্র রুমে এসে শাওয়ার নিল। শাওয়ার না নিলে মাথা ব্যথা যাবে না। বাসার পরিবেশটা এত বেশি তার প্রতিকূলে। ওই বাড়ি না গেলে, অনুষ্ঠানে অনুপস্থিত থাকলে এ বাসায় ঝড় যাবে। সে ঝামেলা চাচ্ছে না। কার জন্যই বা ঝামেলা করবে? এখন আর এত এনার্জিও নেই। শাওয়ার নিয়ে খালি গায়ে একটা মেডিসিন খেয়ে নিও, খুব কাজের ঔষধ। এই মেডিসিন সেবনে নার্ভ রিলিফস থাকে, দুশ্চিন্তা কমে, আস্তে আস্তে মাথা ব্যথাও কমবে। তখনই মা রুমে আসলেন চা হাতে। সমুদ্র বলে, ভেতরে আসো। মিসেস রোদেলা চা টেবিলে রেখে ছেলের চুল টাওয়াল দিয়ে মুছে দিয়ে বলে,
বাবু আলমারিতে পাঞ্জাবি রাখা আছে, রেডি হ তাড়াতাড়ি। আর ড্রাইভার নিয়ে যাবি, একা ড্রাইভ করে যেতে হবে না। বড় হয়ে গেলাম, বিয়ে দিচ্ছ, তাও বাবু বলে ডাকা অফ করবে না? সারা জীবন বাবু বলে ডাকবো, আমার নাতি নাতনিদের সামনেও তোকে বাবু বলে ডাকবো, দেখিস। সমুদ্র চায় চুমুক দিয়ে বলল, তাহলে নাতি নাতনিদের কি বলে ডাকবো আম্মু? মিসেস রোদেলা একটু ভাবুক হয়ে বলল, বাবু জুনিয়র। সমুদ্র হেসে বলে, ফানি। সমুদ্র আইসি ভঙ্গিতে চা খাচ্ছিল। মিসেস রোদেলার কেন যেন মনে হলো সেলের মধ্যে তারা নেই যাবার। দেরি কেন না গেলেও ওর মধ্যে ব্যাকুলতা নেই। কিছু কি হয়েছে? ক্লান্ত লাগছে মা, খুব ঘুমাতে মন যাচ্ছে। অনুষ্ঠান থেকে ফিরে এসে ইচ্ছা মতো ঘুমাস, দরকার হলে আগামীকাল দুপুর অবধি ঘুমিয়ে তারপর বরযাত্রী নিয়ে যাস। সমুদ্র জানে সে যতই টালবাহানা অজুহাত বানিয়ে ফেলুক না কেন, মা তাকে পাঠাবে, লাভ নেই কোনো কিছু বলে। মিসেস রোদেলা নিজ গর্জেই পাঞ্জাবি বের করলেন। সমুদ্র বলে, পাঞ্জাবিও পরতে হবে? অবশ্যই। অগত্যা রেডি হয়ে এসে সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেটিং করলো। মা তখন রুমে কি যেন খুঁজছেন। সে পারফিউম মাখতে গিয়ে পারফিউমের ব্র্যান্ড ও ফ্লেভার দেখে নেয়। ওর পছন্দের পারফিউম ছিল এটা। এরপরে প্রয়োজনের অতিরিক্ত গায়ে মেখে হাত থেকে ফেলে দেয় পারফিউমটা, সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে যায় বোতলখানা। মিসেস রোদেলা বলে, কি হলো? ভুলে হাত থেকে পড়ে গেছে, সরি। সে ফিরে এসে ছেলের হাতে সেদিনকার এঙ্গেজমেন্টের রিং পরিয়ে দিলেন। সমুদ্রের একটু হাত কাঁপলো। ওই দিন বাসায় এসে এটা খুলে রেখেছিল, আবার পরানোর কি দরকার ছিল? ড্রয়ারে রেখেছিল যেন কেউ না দেখে। মা তবে এটাই খুঁজছিল। সমুদ্র বের হয়ে গাড়িতে ওঠেই সবার আগে রিংটা খুলে পকেটে ঢুকালো। এরপর ফোন হাতে নিতেই দেখে অনেকগুলো মিস কল এসেছে পিউ শ্রাবণের, অথচ সে টের পায়নি। ফোন সাইলেন্ট ছিল বুঝি, খেয়ালও নেই তার। অবশ্য জীবনের যে পর্যায়ে সুখ স্বয়ং সাইলেন্ট অবস্থায় আছে, সেখানে ফোন সাইলেন্ট থাকবার খোঁজ রাখা কেবলই নিজের সঙ্গে মশকরা, বই কি কিছুই না। রাত 8:30টারও বেশি বাজছিল। আয়নার হাতে তখন মেহেদি লাগানো হচ্ছে। হাতের তালুর দিকে মেহেদি পরানো প্রায় শেষের দিকে। গেস্ট মোটামুটি সবাই এসে যাচ্ছে, কিন্তু আয়নায় একটু অস্থির চিত্তে ছাদের সদর দরজার দিকে তাকিয়ে আছে। সমুদ্র আসছে না কেন এখনো? দেরি কেন করছে না উনি? সে একাই চিন্তিত না, সমুদ্রের বোন পিউকেও খুব আপসেট দেখাচ্ছে। সব আত্মীয়রা প্রশ্ন করছেন কেন ছেলে এখনো আসেনি, কোনো সমস্যা কিনা। তাদের কাছে উত্তর নেই, ফোনও ধরেনি যে আপডেট পাওয়া যাবে। আয়নার পিওর জন্য মায়া লাগলো। মেয়েটার হাবভাব এমন যে বড় ভাই দেরি করায় সব দায় বোন যেন ওর। আয়নার মনে হয় সমুদ্র আর পিউ নিজের ভাই বোন না, হতেই পারে না। ইনফ্যাক্ট সমুদ্র এই পরিবারের ছেলেই না, ওকে নিশ্চয়ই ব্রিজের সামনে থেকে কুড়িয়ে এনেছে। নাহলে এত মিষ্টি একটা ছেলে, একটা ফ্যামিলির ছেলে এত তেতো কেন? সুইট বোনের বিটার ভাই কেন? ঠিক তখনই শোরগোল শোনা গেল। শোরগোলের উৎস খুঁজতে গিয়ে আয়নার সদর দরজার সামনে চোখ গেল। সমুদ্র এসেছে, হাতে ফুলের তোড়া সমেত এসেছেন জনাব। কিন্তু আয়নার ওর চোখের দিকে না তাকাতেই খটকা লাগে। কেমন নীলচে মনির চোখ দুটো লাল লাল আভা ছড়াচ্ছে। রেগে আসছেন নাকি? তাকে ঘিরেই জটলা। আয়না চোখ ফিরিয়ে নিল। তখন সমুদ্র, পিউ আর আলিয়ার সঙ্গে কথা বলছিল। আলিয়া বলে, ভাইয়া আপনার জন্য সেই বিকেল থেকেই অপেক্ষায় আছি। দেরি হয়ে গেল, দুপুরে মিটিং ছিল, আসার পথে এত জ্যাম, কিছু করার ছিল না। আলিয়া বলে, বুঝতে পেরেছি ভাইয়া, ইদানিং খুব জ্যাম রাস্তায়। সমুদ্র এগিয়ে যায় আয়নার দিকে। ঢাকা শহরে থাকার একটা সুবিধা হলো কোথাও দেরি করলে রাস্তার জ্যামকে দায়ী করে পার হওয়া খুব সহজ। আয়নার পানে একবার তাকালো সে। তার কিনে দেওয়া লেহেঙ্গাটাই পড়েছে, বেশ মানিয়েছেও তাকে। 2 হাত ভর্তি মেহেদি দিয়ে বসে আছে, চোখ নিচের দিকে। সে এগিয়ে এসে ফুলের বুকেটা তার সামনে রাখলো। লালচে খয়েরি গোলাপের বুকে এনেছে সমুদ্র। ওখান থেকে একটা লাল গোলাপ টেনে বের করে আয়নাকে দিল। আয়না হতভম্ব হয়ে তার দিকে চোখ তুলে তাকায়। সে কি ভুল দেখছে? সমুদ্র তাকে ফুল দিচ্ছে, এ আদৌ সম্ভব? সমুদ্র বলল, বেশি লেট করে ফেললাম নাকি? মেহেদি পরা হাতে আয়না আলতো করে গোলাপ হাতে নেয়, মুখে কিছু বলল না। সে পুনরায় বলল, একটু প্রবলেমে আটকা পড়েছিলাম। হোপস ও ইউ উইল আন্ডারস্ট্যান্ড। মেহেদি আর্টিস্ট বলে, ভাই আপনি দেখছি দারুণ রোমান্টিক, দেরি করছেন জন্য সরিও গিফট এনেছেন। বাহ। আয়না তখন সমুদ্রের দিকে তাকালো। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে
2 মাইক্রোসেকেন্ড আর্টিস্ট। মেয়েটা বুঝল মেয়েটি ওয়াও। মেয়েটির মেহেদি দেওয়া হাতে ফুল ধরতে আয়নার অসুবিধা হচ্ছে, তাই সে বলে ওঠে, ভাই এত যত্ন করে ফুল দিয়েছে, আপু আপনি চুলে গুজে নেন গোলাপটা, দারুণ মানাবে আপনাকে। আপনার লেহেঙ্গার সঙ্গে ফুলটাও যাবে সেই রকম। আয়নার বাম কানের সাইডে কোপার সঙ্গে লাল গোলাপটা বেঁধে দেওয়া হলো। গর্জিয়াস লেহেঙ্গার সঙ্গে আয়না একদম কোনো জুয়েলারি পরেনি, কাজেই ফুল গুজে দেওয়া যেন 16 আনা পূর্ণ হলো। সমুদ্র এক ধ্যানে তাকিয়ে থাকে। আলিয়া সেটা দূরে থেকে লক্ষ্য করে বলে ওঠে, ভাইয়া জানি আপা অনেক সুন্দরী, তাই বলে ফুল টাইম আপার দিকে তাকিয়ে থাকা লাগবে? সমুদ্র একটু নড়ে চড়ে উঠল, এরপর বলল, আমি আসছি তো তোমার বোনকে দেখতে। মেহেদি পড়ছো তোমরা? আমার আর কি কাজ আছে? আলিয়া সহ বাকি সবাই বলল, ভাই আপনিও মেহেদি পড়েন তাহলে। সমুদ্র মুখ বাঁকিয়ে বলে, হোপ ছেলেরা আবার মেহেদি পড়ে নাকি? মেহেদি আর্টিস্ট বলে, আপনার নামটা আপনার হাতে লিখে দেই ভাইয়া। সমুদ্র আয়না দুজনে পিলে চমকে ওঠে। সমুদ্র মনে হয় মেহেদি পড়ার কথা শুনে ভয় পেয়ে গেল। ওর অমন চেহারা দেখে আয়নার হাসি পায় বেশ। সমুদ্র অশান্ত অবস্থায় হাতের আঙুলে মোচড়াতে লাগে। রিংটা খুলে ফেললেও পরে কোনো এক কারণে আবারও এ বাসায় আসার আগে পরে নিয়েছে। সমুদ্রকে পুনরায় জোরাজোরি করা হয়। এবারে সে মুখ খুলল, বলে ওঠে, হাতে নাম না লিখে মনে নামটা লিখে রাখলাম, প্লিজ হাতে মেহেদি না। আয়না তার এমন কথায় হালকা ভিমরি খায়। সমুদ্রের অবস্থা দেখে তারও মায়া হয়। বেচারা মেহেদি পড়ার ভয়ে কেমন চুপসে গেছে। সে সমুদ্রকে ডিফেন্ড করে বলে, থাক তো, বাদ দাও, ওনার এসব মেহেদি জিনিস পছন্দ না। মেহেদি আর্টিস্ট অনেক সময় নিয়ে আয়নার হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছিল। হাতের মধ্যখানে সমুদ্র নামটাও লিখে দিল। মেহেদি হাতে লাগানো শেষ করার নামও নেই আর্টিস্টের মধ্যে। আয়না অতি আগ্রহী হয়ে বসে বসে মেহেদি লাগানো দেখছে। সমুদ্র নিজেই বিরক্ত হয়ে ওঠে। সে মনে মনে ভাবে, মেয়েরা মেহেদি পড়ার সময় যতটা ধৈর্যশীল থাকে, এমন ধৈর্যশীল হয়ে স্বামীর কথা শুনলে কোনোদিনও কোনো দম্পতির মধ্যে ঝগড়াই হতো না। এমন সময় ছাদে মিউ মিউ শব্দের আওয়াজ পাওয়া যায়। বিড়ালের আওয়াজ শুনেই কান খাড়া হয়ে আসে সমুদ্রে। আশেপাশে তাকাতেই দেখে তার দিকে একটা সাদা বিড়াল ছুটে আসছে। সে সঙ্গে সঙ্গে এক প্রকার লাফালাফির ভঙ্গিমায় চেয়ারে লাফ দিয়ে পা তুলে উঠে বসে, বলে, ওহ গড, এসব কি? মিউ মিউ ডাক তুলে মিলি আয়নার কাছে এসে দাঁড়ায়। সমুদ্র সঙ্গে সঙ্গে বলে, এই এই, না না যাও, এই বিড়াল কেন এখানে? আজব। আয়না সহ মেয়ে পক্ষে সকলের মধ্যে চাপা উত্তেজনা। এই প্রথম কোনো বিয়ের ফাংশনে জামাইকে পা তুলে চেয়ারে উঠে চেঁচামেচি করতে দেখা যাচ্ছে। কেউ ছুটে এসে বলল, বিড়াল কে এনেছে? ভাইয়া তো বিড়াল ভীষণ ভয় পায়। বিড়াল যেখানে ভাইয়া সেখানে যাই না, বিড়াল থেকে পালিয়ে থাকে। আয়নার কোলে মিলি তখন আদরে ভঙ্গিমায় বসে বসে লেজ নাড়াচ্ছে। মিলিকে অনুষ্ঠান সম্পর্কে একটা লাল রঙের বেবি ড্রেসও পরানো হয়েছে। সাদা গায়ে লাল জামায় কি আজ অসম্ভব কিউট লাগছিল মিলিকে। সবাই সুন্দর সুন্দর জামা পরে আসবে, মিলি কেন পরবে না? কিন্তু মিলিকে দৌড়ে আসতে দেখে সমুদ্রের রিয়াকশন দেখবার মতো ছিল। ওনার মতো অমন রাশভারী গাম্ভীর্যপূর্ণ মানুষটা বিড়াল দেখে এমনভাবে লাফালাফি শুরু করবে, কেউ ভাবতে পারবে কোনো দিন? সমুদ্রের ভয়ে কাঁচুমাচু মুখ, প্লাস্টিকের চেয়ারের উপর পা তুলে বসে অস্থির চিত্তে মিলিকে দূরে যেতে বলা, সবটা দেখে আয়না না হেসে পারল না। সে খিলখিল করে হাসতে লাগলো। সমুদ্র মুখ তখন দেখার মতো হয়েছিল। মিলিটাও ভারী দুষ্টু। একবার লাফ দিয়ে আয়নার কোলে আসছে, অপরদিকে আয়েসি ভঙ্গিমায় ঠিক সমুদ্রের চেয়ারের দিকে ঘুরে আসছে। যতবারই মিলি ওনার দিকে আসছে, সমুদ্র পা গুটিয়ে বসে পড়ে আর মুখে বলে, এই বিড়ালটা এখানে কেন আসছে? যেতে বলো ওকে, আমার কাছে কেন আসছে? সমুদ্রের কীর্তিকলাপ দেখে আয়নার হাসি থামে না। একটা মানুষ বিড়ালকেও ভয় পায়, হাস্যকর ব্যাপার। একটু পর মিলিকে নিয়ে আলিয়া চলে যায়। সমুদ্রের যেন জানে পানি আসলো। সে চেয়ারে থেকে পা ফ্লোরে নামিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, বিড়াল কে এনেছে এখানে? আয়না বলল, ও এখানেই থাকে। সমুদ্র বিড়ালটার ভাবসাব দেখে বুঝেছে এটা কারো গৃহপালিত আদরের পেট। সে বলল, কার বিড়াল? আমার বিড়াল, ওর নাম মিলি। সমুদ্র যেন এবারে ফের অশান্ত অনুভব করলো। বিড়ালটা ফের যদি আয়নার কাছে এসে পড়ে, আবার বেজ্জতি সে মেনে নিতে পারবে না। ওদিকে বিড়াল দেখলে তার কেমন জানি লাগে। ইতিমধ্যে আয়নার কাছে সে হাসির পাত্র বনে গেছে। আয়নার হাতের মেহেদি দেওয়া শেষ তখন।
এখন শুকানোর পালা। সমুদ্র চুপচাপ বসেই আছে, তবে সচেতন আছে। হুট করে যদি আবার বিড়ালটা এসে তাকে কামড় মারে, কি এক জ্বালা! আর ভালো লাগে না। সে আয়নার পানে তাকালো। মেহেদি রাঙা হাত দুটো মেলে বসে আছে। একটু পর পর মুখ দিয়ে ফু দিয়ে মেহেদি শুকাচ্ছে। সমুদ্র উঠে দাঁড়ালো। তখন আয়না একবার তার দিকে জিজ্ঞাসা চোখে তাকায়। সমুদ্র জবাব না দিয়ে দ্রুত বেগে একটু সামনে এসে ছাদে সেট করে রাখা টেবিল ফ্যানটা আয়নার দিকে ঘুরিয়ে আনলো। ফলে ফ্যানের মিহি বাতাসে আয়নার গরম ভাব কমলো। বেশ স্বস্তি লাগে তার। সে বলে, ফ্যানের বাতাসে মেহেদি শুকাও। আয়না কিছু বলল না, তবে ফ্যানের সম্মুখ বরাবর হাত দুটো বেশ আনন্দের সঙ্গে এগিয়ে দেয়। টেবিল ফ্যানের বাতাসে তার চুল ওড়ে। অর্গানজা দোপাট্টা কাঁধ বেয়ে আজও হাতে এসে কাঁচা মেহেদির ওপর পড়তে ধরবে, তার আগে সমুদ্র এসে ওড়না সরিয়ে দিয়ে বলে, ওড়নাটাই সামলাতে পারে না ঠিকঠাক। বিয়ের পর স্বামী সংসার কিভাবে সামলাবে? আয়না তার দিকে উঁচু হয়ে তাকালো। সঙ্গে সঙ্গে সমুদ্র শটান হয়ে দাঁড়ালো। বেশ কাছাকাছি দাঁড়িয়ে থাকলেন উনিই, আর যার ফলে সেই পরিচিত পারফিউমের সুঘ্রাণ নাকে এসে লাগলো। আজ কি উনি অন্যদিনের চেয়ে বেশি পারফিউম গায়ে মেখেছে? এত তীব্র কেন ঘ্রাণটা? এমন সময় ছাদের অনুষ্ঠানে শায়লা চৌধুরী এসে দাঁড়ালেন। আয়নার তাকে দেখা মাত্র ভ্রু কুঁচকে আসে। সে হতবিহ্বল হয়ে শায়লা চৌধুরীকে দেখল। মহিলাকে আজ বেশ সুন্দর লাগছে। ঘিয়ে রঙের একটা দামি জামদানি শাড়ি পরে এসেছেন। আচ্ছা, উনি এসেছেন কেন? ওনাকে কেন কেন বাবা দাওয়াত দিল? বাবার ওপর বেশ রাগ হচ্ছে আয়নার। এখন সমুদ্র ওনার সম্পর্কে কিছু জানতে চাইলে সবটা ভেঙে বলতে পারবে না সে। তবে আজ একটা বিস্ময়কর ঘটনা ঘটল। আয়না যখন শায়লা চৌধুরীকে সমুদ্রের সামনে কী বলে পরিচয় দেবে সেটা নিয়ে উদ্বিগ্ন ছিল, সেই সমুদ্রে শায়লা তাদের দিকে এগিয়ে আসে এবং সমুদ্র তাকে দেখে বেশ খুশি হলো বলে মনে হয়। শায়লাকে জড়িয়ে ধরে খুব সুন্দর স্পষ্ট পটু ইংলিশ অ্যাকসেন্টে বলে ওঠে, কেমন আছো? কতদিন পর দেখা। আরও কিছু কথোপকথন হলো দুজনের মধ্যে। আয়নার কানে শুধু বেজে উঠল সমুদ্রের বলা একটা কথা, আই মিস ইউ সো মাচ। তবে ওনারা কি পূর্ব পরিচিত? সমুদ্র কোনোভাবে শায়লা চৌধুরীর সাথে কানেক্টেড? শায়লা এবারের বলে ওঠে সমুদ্রকে উদ্দেশ্য করে, আমার মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম গ্রুম। এরপর আয়নার দিকে তাকিয়ে বলে, এবং আয়ু সবচেয়ে প্রিটিয়েস্ট ব্রাইড। সমুদ্র তার কথায় মুচকি হাসে শুধু। আয়না এক পলক সমুদ্রের দিকে তাকিয়ে আবার অপর পলক ফেলছে। শায়লা চৌধুরীকে দেখে সত্যি কথা বলতে ওনাকে এই অনুষ্ঠানে দেখে আয়নার একদম ভালো লাগেনি। অবশ্য বিয়ে বাড়িতে মেহমান হিসেবে অনেক মানুষই আসবে, এটা ভেবে নিজেকে বুঝ দিয়ে শান্ত থাকলো। আজকের মতো স্পেশাল দিনে কোনো রকম ঝামেলা কাম্য নয়। সে সময় ছাদের এ প্রান্তে আলিয়া ও পিউ আসতে দেখা গেল। আলিয়া শায়লাকেও দেখে অবাক হয়, তবে অভিব্যক্তিতে ঘটে না। পিউ তাকে দেখে হাসি মুখে কথা বলতে লাগে। শায়লা চৌধুরী বলে ওঠে, তোমাদের দুজনকে বেশ সুন্দর লাগছে। কোনো মেয়েকে যদি এমন কথা শত্রু বলে, তাও মেয়েরা খুশিতে নেচে শত্রুকে ধন্যবাদ দিবে। সেখানে শায়লা চৌধুরীর মতো স্মার্ট মহিলা প্রশংসা করায় আলিয়া খুশিই হলো। অবশ্য শায়লাকে নিয়ে আলিয়ার বিশেষ কোনো মতামত নেই। আপা পছন্দ করে না বিধায় সেও কম কথা বলে। আলিয়া জানালো, গেস্টরা সবাই খেয়ে নিচ্ছে, ভাই আপনারাও খেয়ে নিন। শায়লা তখন বললেন, সমুদ্র আয়নাকেও নিয়ে যাও, গিয়ে ডিনার করো। এমন সময় সবার খেয়াল হলো, আয়নার তো হাত ভর্তি মেহেদি দেও। আলিয়া বলে, আপা সেই দুপুর একটাই খেয়েছে, এরপর ব্যস্ততার জন্য খায়নি কিছু। শায়লা তখন সমুদ্রের দিকে তাকায়। সমুদ্র বেশ স্বাভাবিকভাবে বলে ওঠে, তাহলে তো মুশকিল হলো, আগেই ঠিকমতো খাওয়া দাওয়া করিয়ে দিবে না? আলিয়া অনুতপ্ত বোধ করে বলে, একদমই খেয়াল ছিল না ভাইয়া। এখন আর কি করবে, মেহেদি শুকিয়ে যাক, এরপর ডিনার করব, অপেক্ষা করি ততক্ষণে। শায়লা চৌধুরী প্রস্তাব দিলেন, এক কাজ করো সমুদ্র, তুমি খাওয়ার সময় আয়নাকেও খাইয়ে দাও, তাহলে আর না খেয়ে বসে থাকতে হচ্ছে না। সমুদ্রের উত্তর শোনার আশা বাদ দিয়ে আয়না নিজ থেকে বলল, না না, সমস্যা নেই তো, আমি চামচ দিয়ে খেতে পারবো, আবার পরে খেলেও চলবে আমার, আই ক্যান ম্যানেজ। সমুদ্র বলে, এখানেই খাবার এনে দাও। আলিয়া পিউ জলদি করে দুটো বিরিয়ানির প্লেট আনলো চামচ সহ। ওরা ভেবেছে আয়না নিজ হাতে চামচ দিয়ে খাবে।
যেহেতু ভাইয়া ওই সময় কিছুই বলেনি। পিউ যখন আয়নাকে খাবার প্লেটটা ধরার জন্য এগিয়ে দেয়, আয়না কেবল হাত বাড়াচ্ছিল। সেই ক্ষণে সমুদ্র প্লেটটা নিজের হাতে কেড়ে নিয়ে বলল, আমি দিচ্ছি খাইয়ে। আয়না ওর দিকে গিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকালো, কিন্তু সমুদ্রের দৃষ্টি ছিল চামচ আর খাওয়ার প্লেটের দিকে। ও ব্যস্ত আয়নাকে খাইয়ে দেওয়ার আগ প্রস্তুতিতে। চামচে করে এক লোক মুখের সামনে ধরতেই আয়নার এত পরিমাণ লজ্জা লাগলো। এত লজ্জা পরিমাণ করা গেলে কয়েক পাউন্ড লজ্জা পাওয়া যেত। দুই গালে লাল আভার ফুটে ফুটে ওঠে তার। সমুদ্র তারা দিতেই আয়না ছোট করে মুখ খুলে খাবার মুখে নেয়। হবু দম্পতিতে একাকী টাইম স্পেন্ড করতে দেওয়া উচিত মনে করে শাইলা আলিয়া আর পিউকে অপর প্রান্তে নিয়ে যান। ছাদের এ পাশটা সমুদ্র আয়না একদম একা হয়ে যায়। সাউন্ড বক্সটা তখন বন্ধ ছিল। আয়নার বুকে ভীষণ জোরে হৃদস্পন্দনের ওঠানামা করা শুরু করলো। দুই লোক পা খাওয়ার পর আয়না সমুদ্রের প্লেটের দিকে তাকিয়ে বলে, একটু অল্প করে দেন, এতগুলো খাবার একেবারে খাওয়া যায় নাকি? সমুদ্র চামচে ওঠানো অর্ধেক বিরিয়ানি সরিয়ে দিল। চামচের উপর একটা কিসমিস দেখতেই আয়না বলে ওঠে, কিসমিস সরান, আমি কিসমিস খাই না। সমুদ্র সঙ্গে সঙ্গে কিসমিস সরিয়ে দিল। এরপর আয়না বলে, আমি ভাজা লাল পেঁয়াজও খাই না, ওটাও সরিয়ে দিন প্লিজ। সমুদ্র প্লেট থেকে বেরেস্তা খুঁজে বের করে সরাতে লাগলো। 10টার আগে সবার ডিনার শেষ করা হলো। ডিনার টাইম শেষ হওয়ার পর ফাহাদ সাহেব ছাদে আসলেন। এতক্ষণ নিচেই বসেছিলেন। ছাদে ছোটরা হইচই করছে, উনি আর আসেননি। ফাহাদ সাহেব সবার খাওয়া ঠিক মতো হলো কিনা খোঁজ নিতে এসেছেন, কিন্তু শ্রাবণ, পিউ, আলিয়া সহ আরও কয়েকজন ওদের কাজিন বায়না ধরল রাতে ওরা সমুদ্রের বাসার ছাদে মুভি পার্টি করবে। চিপস, চকলেট, আইসক্রিম খাবে আর মুভি দেখবে। কিন্তু বিয়ের আগের রাতে মেয়েকে কোনোদিন শ্বশুরবাড়ি পার্টি করতে দেওয়ার মতো বাবা নন তিনি আপত্তিও করলেন, রাজিও হলেন না। সমুদ্র চায় না এসব করতে। সে সুযোগ বুঝে ফাহাদ সাহেবের সঙ্গে তাল মেলায়, ফলে সকল প্ল্যান ভেস্তে যায়। তবে পিউরা ভীষণ মন খারাপ করেছিল জন্য সায়না চৌধুরী বলে ওঠে, তোমরা এখানে আরও কিছুক্ষণ এনজয় করো, ল্যাপটপ এনে মুভি দেখো, সাউন্ড বক্সও আছে, আমি পিৎজা অর্ডার করে দিচ্ছি। নাই মামার চেয়ে কানা মামা ভালো। এই প্রবাদ মেনে ওরা রাজি হয়ে যায়। বড়রা সব চলে গেলে জোরে গান বাজানো হলো। আয়নার অবশ্য একটু অসুস্থ বোধ হতে লাগে, তবুও সে সবার সঙ্গে ছাদেই রয়ে যায়। সমুদ্র বলে ওঠে, আমি নিচে গেলাম, একটা কাজ আছে। সমুদ্র এসব আলগা জিনিসপত্র বেশ বিরক্ত লাগে। সে ফাহাদ সাহেবের সঙ্গে কালকের অনুষ্ঠান নিয়ে কিছু আলোচনা করবে। একা মানুষ সব সামলাচ্ছে, মেয়েগুলো ছোট ছোট, ওরা কী বা সাহায্য করবে? ওনাকে একটু হেল্প করলে তাও যা কাজ হওয়ার হবে। সদর দরজা খোলার আয়োজনে সমুদ্র সিগারেট পায়ে পিষে ফেলে বারান্দা থেকে উঁকি মারল। আয়না ছাদ থেকে এসেছে। সে দ্রুত পায়ে এগিয়ে এসে বলল, ব্যাচেলর পার্টি শেষ? আয়না বলে, আমার শরীর খারাপ লাগছে। তখনই পিউ, আলিয়া, শ্রাবণ এসে ঢুকলো। শ্রাবণ বলে ওঠে, ডাক্তার ভাই দেখো, রোগী আনছি, প্লিজ ভাবিকে ওষুধ খাইয়ে সুস্থ করে দাও। সমুদ্র তাকে অবলোকন করে বলে, রুমে গিয়ে এসি সেরে বসো। আয়না নিজের রুমে এসেই ভারী লেহেঙ্গা পাল্টে সুতির জামা পরে ফ্রেশ হতে গিয়ে একবার বমি করে দেয়। মাথা ভীষণ ব্যথা করছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবে সে। পিউ, আলিয়া, শ্রাবণ ড্রয়িং রুমে অপেক্ষায় আছে। ফাহাদ সাহেব নিজের রুমের দরজা লাগিয়ে ঘুমাতে গেছেন। আর এদিকে সমুদ্র নিচে গেল। একটু পর ফিরে এসে শুধালো, আয়না কোথায়? আলিয়া উত্তর দিল, আপা রুমে, ভালোই অসুস্থ, বমি করেছে, প্লিজ দেখেন আপার কি হলো। সমুদ্র আয়নার রুমে ঢুকে যায়। ওরা কেউই ঢুকলো না, বাইরেই বসে থাকলো। সবার ভেতরে চাপা দুশ্চিন্তা কাজ করছে। আয়না নিশ্চিত কাহিল হয়ে বেডে পা তুলে বসে আছে। সমুদ্র আশায় সে নড়ে চড়ে উঠল। এরপর বলে, আমার প্রচুর মাথা ব্যথা করছে, মনে হচ্ছে মাথা ব্যথাতেই ছিঁড়ে যাবে। আর কোনো সমস্যা? হিল পরার জন্য পাও ব্যথা। সমুদ্র হাতে একটা কালো ব্যাগ ছিল। সে দুটো মেডিসিন বের করে বলে, খাও। আয়না বিনা বাক্য ব্যয়ে, এমনকি ওষুধের নাম অবধি না দেখে খেয়ে ফেলে বিছানায় শুয়ে পড়ল। সমুদ্র বের হয়ে যায়। আধা ঘন্টা পরে আবার আসবে। সত্যি তো সে আধা ঘন্টা পর আয়নাকে দেখার জন্য যায়। তখন সে গভীর ঘুমে আচ্ছন্ন। সমুদ্র রিলিফ ফিল করে, যাক, ঘুমের ওষুধ খেয়ে আরামে ঘুমাচ্ছে। ফিরে যাওয়ার আগ মুহূর্তে খেয়াল হলো ওর পা ব্যথা ছিল। কালো ব্যাগটা থেকে একটা পেন রিলিফ ক্রিম বের করে আয়নার সামনে এসে ফ্লোরে হাঁটু ঘেড়ে বসে। এরপর পায়ে মলম লাগিয়ে দিয়ে উঠে আসবার সময় দেখলো
হাতে মেহেদি শুকিয়ে ঝরে পড়ছে। সমুদ্র হাতের উপর নকশা করা একটুখানি শুকনো মেহেদি সরিয়ে দেখলো, মেহেদি একদম রং হয়নি, কেমন খুব মৃদু কমলা রঙের হয়েছে। কোথায় যেন পড়েছিল, মেয়েদের বিয়ের মেহেদির রং গাঢ় তখনই হয় যখন স্বামী ভালোবাসে অনেক। তবে কি প্রাচীনকালের কুসংস্কার কখনো কখনো সঠিক বলে কে জানে। বিয়ের দিন সকাল 10টার পর আয়নার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে তার বেশ সতেজ অনুভব হলো। মাথা ব্যথা, খারাপ লাগা, এমনকি পা ব্যথা কোনো কিছুরই অস্তিত্ব খুঁজে পায় না শরীরে, বরং অন্যান্য দিনের চেয়ে বেশি ফ্রেশ লাগছে। সে আড়মোড়া ভেঙে ফোন হাতে নিয়ে দেখে সকাল 7:30টার দিকে সমুদ্রের একটা মিস কল। তার গতকাল রাতের কথা মনে পড়ে যায়। সমুদ্র বোধহয় মেডিসিন দেওয়ার পরও কিছুক্ষণ পর আরেকবার এসেছিল রুমে। ওই সময় আয়নার চোখ ভর্তি ঘুম থাকলেও হালকা জাগ্রত ছিল সে। সমুদ্র যে তার পায়ে মলম লাগিয়ে দিয়েছিল সে খেয়াল আছে তার। আয়নার বিয়ের দিনের সকালটা বেশ ভালো গেল। ঘুম থেকে উঠে সে বাবার কাছে গেল। বাবা তুমুল ব্যস্ত থাকার পরও তাকে নিয়ে ব্রেকফাস্ট করতে বসলেন। আয়না বাবার সঙ্গে নাস্তা করলো। আলিয়া এসে তার পাশে দাঁড়িয়ে বলে, আপা তোমার মেহেদি দেখি। আয়না নিজের 2 হাতের দিকে তাকালো। মেহেদি সারা রাত ধরে লাগানো হচ্ছিল। এত এত ঘুমেছিল যে তোলা অবধি হয়নি রাতে। আয়নার হাত ভর্তি মেহেদিতে লালচে রং এসেছে, তবে সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে আরও গাঢ় হবে মেহেদির রং। সে খাওয়া ছেড়ে উঠে হাতে সরিষার তেল মাখলো, এতে করে নাকি আরও রং গাঢ় হয়। 12টার মধ্যে আয়নাদের বাসার পরিস্থিতিতে ওভার উৎসব ভাব চলে এলো। তার বাবার যেন সব কিছুতে এলাহি কারবার করার ইচ্ছা জেগেছে। একটা গরু, একটা খাসি জবাই করা হলো। গ্যারেজেই বাবুর্চি এসে রান্নার আয়োজন করছে। ছাদে খাওয়ার ব্যবস্থা করা আছে। ঘরে ইভেন্ট প্ল্যানাররা এসে ফুল দিয়ে বাসা ঘর সাজাচ্ছে। বিল্ডিংয়ে মরিচবাতি ঝুলিয়ে দেয়া হলো। হুলস্থুল কাণ্ড যেন। আয়না অবাক হয়, বাবা আকতকেই এই অবস্থা করে ফেলেছেন। বিয়ের মেন অনুষ্ঠানে আসলে কি করবে? এত এত আয়োজনের মধ্যে সমুদ্রকে কি যৌতুক দিতে হবে? এ ব্যাপারে উনি আদৌ কিছু বলেছেন? হয়তোবা বাবার কাছে যৌতুক চেয়েছে। তার বাবার ওপর আর কত চাপ দেবে? যৌতুক শব্দটা মাথায় আসার পর কেবল ওইটাই ঘুরঘুর করতে লাগলো। মাথা থেকে কিছুতেই সরাতে পারছে না। সে দ্রুত সমুদ্রের নম্বরে কল ডায়াল করে। কোনো কিছু না নিয়ে জিজ্ঞাসা থাকলে সরাসরি কথা বলাই উত্তম। সমুদ্র একদম সকাল 6টার দিকে উঠে প্রোটিন শেক পান করে রাস্তায় কিছুক্ষণ জগিং করেছে। এরপর বাসায় ফিরে 20 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নাস্তা করে দেখে বাসায় কেউই ঘুম থেকে ওঠেনি। সে বেডরুমে গিয়ে কিছুক্ষণ ল্যাপটপ সব ইমেল চেক করে, তবুও সময় কাটেনি, জন্য পুনরায় ঘুমোতে যায়। বাংলাদেশে আসার পর ঘুমানোর সময় বেশি পাচ্ছে। ফোনের আওয়াজে তার তীব্র অসময়ের তন্দ্রা সামান্য ছুটে যায়। সে হাতটি ফোনের দিকে স্ক্রিনে চোখ রাখে। আয়না ইজ কলিং দেখে প্রায় ঘুমন্ত অবস্থায় ফোন রিসিভ করে। তার মনে হচ্ছিল ফোন কানে নিয়ে এসে ঘুমিয়ে যাবে। আয়না ওপাশ থেকে কী সব বলল, কেন যেন মাথায় কিছুই ঢুকলো না সমুদ্র। তবে ও যখন বলে, আপনি কি যৌতুক চান, সমুদ্রের ঘুমের ঘোরে টলতে থাকা বলল, দাও। কীভাবে দেবো আপনাকে? সারাদিন অফিস সংক্রান্ত কর্ম মাথায় ঘুরে। সে না বুঝেই বলে, ইমেল পাঠাও, না হলে ড্রাইভে সেন্ড করো তো, দেখছি। আয়না একটু জোরে করে হতভম্ব হয়ে চেঁচিয়ে বলে উঠল, যৌতুক আপনাকে ইমেলে পাঠিয়ে দিতে হয়? সমুদ্রের তখন সবে ঘুম ছোটে, ব্রেন অবসর থেকে কাজে নামলো। সে চোখ কচলিয়ে বলল, কি বলছো? আবার বলো। ঘুমেছিলাম, বুঝতে পারি নাই। আয়না কাচুমুচু করে বলে, আপনি কি বিয়ে করার সময় যৌতুক নিচ্ছেন? সমুদ্র ফোনের এ প্রান্ত থেকে বলে, যৌতুক আবার কি? এরপরে 1 সেকেন্ড থেমে বলে, সারাদিন মাথায় এসব উদ্ভট জিনিস ঘুরে কেন? আয়না ধীরতার সঙ্গে বলে, উদ্ভট কেন হতে যাবে? সমাজে এসব হচ্ছে না? সমুদ্র বলে, সমাজে তো দেনমোহর ব্যবসাও হচ্ছে। আমি কি বলেছি নাকি তুমি দেনমোহর নিয়ে ব্যবসা করছো? আপনি আমাকে দেনমোহরও দেবেন? সমুদ্র ফোন কানে নিয়েই চিত হয়ে শুয়ে বলে, তোমার কি মনে হয় আমার বিয়েটা খেলা খেলা বিয়ে, টয় ম্যারেজ? তা নয়, তবে আপনি তো কিছুই বলেননি আমাকে। তোমার বাবা সরাসরি আলাপ করে নিয়েছে। তাছাড়া ছোট মানুষ তুমি, এজন্য তোমার সাথে আলোচনা করিনি। আমি ছোট মানুষ হলে ছোট মানুষকে বিয়ে কেন করছেন? সমুদ্র দুপল ভাবলো, এরপর উত্তর দিল, ছোটকে বিয়ে করা যায়, কিন্তু টাকা পয়সার আলাপ করা যায় না। আয়না আরও কিছু বলতে চাচ্ছিল, তার আগে সমুদ্র বলে ওঠে,
একটু পর তোমার বাসার উদ্দেশ্যে বের হব, তখন যা বলার বলবে। আয়নার তখন বউ সাজা প্রায় শেষ। ঘোমটার সেটিং করানো হয়ে গেছে। লাল শাড়িতে তাকে সত্যিকারের বউদের মতোই লাগছে। সে বারবার নিজেকে মিররে দেখছে। বিশ্বাসই হচ্ছে না এই বউটা সে নিজে। আলিয়া একটু পর পর রুমে আসছে। আকত হওয়ায় বাসাতেই সাজানো হয়েছে তাকে। খুব বেশি সাজেনি, সিম্পল সাজ যাকে বলে। আলিয়া এসেই বলল, আপা সুন্দর করে হাসো। আয়না হাসি দিতেই সে ছবি তুলে ফেলে বলল, দুলাভাইকে তোমার ছবি পাঠাবো। আয়না ঠোঁট বাঁকিয়ে বলে, ওনার সময় আছে নাকি ছবি দেখার? আলিয়া 1 মিনিট পর হাসি দিয়ে বলে, দুলাভাই তোমাকে দেখার জন্য উদগ্রীব। দেখো মুহূর্তের মধ্যে সিন করে তোমার আরও ছবি দেখতে চাচ্ছে। আয়না ছো মেরে ফোনটা তার হাতে নিয়ে দেখে আসলে মেসেঞ্জারে সমুদ্রের সঙ্গে আলিয়ার চ্যাটিং হয়েছে। সমুদ্র তার ছবিতে লাভ রিয়াক্টও দিয়েছে। আবার আলিয়াকে উদ্দেশ্য করে মেসেজ দিয়েছে, অনেক সুন্দর লাগছে, আর ছবি তুলে এখনই পাঠাও। আয়না মনে মনে বলে, বজ্জাত বেটা, অন্যদের সামনে এমন ভাব ধরে যেন কত দরদ তার, অথচ ফাঁকা বাস ভেতর ভেতর। আলিয়া ভয়েস মেসেজ দিল, ভাইয়া এভাবে তো ফ্রিতে বউ দেখা যাবে না, বোনাস গিফট দিলে আমি ভেবে দেখতে পারি। আয়না ভাবেনি এটার রিপ্লাই উনি দেবেন। প্রয়োজনীয় ইমেল ছাড়া যে একটা বাড়তি টেক্সট দেয় না, তার এত আজাইরা সময় হবে। কিন্তু সমুদ্র রিপ্লাই দিল। আয়নাও পড়ল কী লেখছে। সে টেক্সট দিয়েছে কিছুটা এমন, নিজের বউকে দেখতেও বোনাস গিফট দিতে হয়। আবু তুমি তো আমার চেয়ে বড় ব্যবসায়ী। ঠিক আছে, দিব গিফট তোমাকে, এবার ছবি পাঠাও। আয়না টাসকি খেলো টেক্সটটা পড়ে। আলিয়া কিছুক্ষণ জোরে জোরে হেসে আয়না আর একটা মাত্র ছবি তুলে পাঠালো। ওটার সঙ্গে সঙ্গে সিন হলো। আয়না আর দেখল না। সে বউ সেজে সারা বাড়ি ঘুরে বেড়ালো। উপস্থিত আত্মীয়দের সঙ্গে আন্তরিকভাবে ছবি তুলল। বাবার সাথে ছবি তুলে মিলিকে কোলে তুলে নিয়ে আদর করে ছবি তুলল। আজ সে কেন যেন বেশ খুশি। অথচ 1 সপ্তাহ আগেও পাত্রপক্ষ দেখতে আসবে এই দুশ্চিন্তায় সে অসুস্থ বোধ করছিল। কিন্তু একটু পর যে তার বিয়ে, এতে তার কোনো কষ্টই হচ্ছে না, বরং সমুদ্রের জন্য অচেতনমূলকভাবে হলেও অপেক্ষায় আছে। জামাইবাবু বিড়াল ভয় জন্য মিলিকে বারান্দায় রাখার ব্যবস্থা করা হয়েছে। বরযাত্রী এলো ঠিক 6টার দিকে। একদম ঘড়ি ধরা সময় এলো তারা। আয়না তখন রুমে বসেছিল। সমুদ্রের জন্য দরজায় ফিতা দিয়ে গেট ধরা হলো। টাকা না দিলে মেয়ে পক্ষরা বরকে ভেতরে যেতে দেবে না। সমুদ্র এমনিতেই ঘাবড়া, সে মোটেও টাকা দিতে রাজি নয়। পিউ শ্রাবণকে জানিয়ে দিল ওদের বলতে যে বর কোনো টাকা দেবে না, এমনি গেটের ফিতা খুলে দিতে। কিন্তু ওরা দুজনে সমুদ্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। ফিতার ভেতর দিয়ে টপকে ওদিকে গিয়ে আলিয়ার সঙ্গ দিয়ে বলল, ভাইয়া জলদি ভাবির ননদ, বোন আর দেবরকে বিয়ের গেট ধরা বাজেট দাও। আফটার অল ভাইয়ার বউয়ের জন্যই তো বাজেট পেশ করেছি। সমুদ্র নিজের দলের মন্ত্রী সৈন্যকে বিপক্ষ দলে ভিড়তে দেখে হতাশ হয়ে পকেট থেকে টাকা বের করে দেয়। সে বুঝেই গেছে ওর সব দিকে লস আছে। টাকা দেওয়ার পর আলিয়া ফিতা খুলে দেয়। শরবত আর মিষ্টি খাওয়ালো। সোফায় বসার পর সমুদ্র বারবার আয়নাকে খুঁজতে থাকে। আয়নাকে দেখতে না পেয়ে সে আলিয়াকে জিজ্ঞেস করে, তোমার আপু কোথায়? আলিয়া হাসি মুখে জবাব দেয়, আপার রুমে। কাজী সাহেব ডাকলে বিয়ে পড়ানোর সময় এসে বসবে। ভাইয়া কি আব্বুকে বেশি মিস করছে? সমুদ্র কি বলবে ভেবে পেল না। সে দেখলো তার ফোনে ফ্রেন্ডরা কল দিচ্ছে, নিশ্চয়ই তাকে অভিনন্দন জানানোর জন্য। সে রিসিভ করতে পারছে না। তবে নীলার ফোন ধরল সে। নীলার কণ্ঠস্বর কেমন কঠোর লাগলো ফোনের অপর প্রান্ত থেকে। ও বলে ওঠে, দোস্ত, যত ঝড়ই আসুক না কেন, আজ তুই আয়নাকে বিয়ে করবি, প্রমিস কর আমাকে। সমুদ্র করে বলে, বিয়ে করতে এসেছি ওকে। নীলা বলে, তোর ভাগ্যে আয়নাই আছে, এজন্য ওকে পেতে যাচ্ছিস তুই। তোরা সুখী হ, বাকি সব কিছু ছলনা, কেবলই আয়নাই তোর জন্য সত্য। সমুদ্র বুঝে পায় না নীলার এসব বলার অর্থ কী। সে ফোন রেখে কাজে আসার অপেক্ষায় থাকে। ঠিক 7টার দিকে যখন কাজে আসলো, মেয়েকে নিয়ে আসার পালা তখন। এখন অমন সময় সমুদ্রের ফোন বেজে ওঠে। আয়নাকে তখন ড্রয়িং রুমে আনা হচ্ছে। লাল শাড়ি পরে বউ সাজে আয়না উপস্থিত হলো যখন। ওই সময় সমুদ্রের ফোনে প্রাইভেট হচ্ছিল। সে স্ক্রিনে তাকাতেই ভূত দেখার মতো পিলে চমকে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা বহু প্রতীক্ষিত একটা নাম। বহুবার চেয়েছে এই নাম্বার থেকে একটা মাত্র কল আসুক। সে ভিড় করে ইউষা নামটা উচ্চারণ করে।
চারপাশে অন্ধকার দেখলো সে। ও কেন কল দিচ্ছে? আর কি চাই সমুদ্রের কাছে? আরও বেশি করে ওকে ভেতর থেকে ভেঙে দিতে কল করেছে, নাকি ও গুরুত্বপূর্ণ কিছু বলবে?